হাই বন্ধুরা, তোমরা আমাদের আগের পর্বে দেখেছো আমরা রোলেপ এসে পৌঁছেছি আর ওয়াইল্ড ইয়েতিস হোমস্টেতে উঠেছি। ওয়াইল্ড ইয়েতিস হোমস্টের বারান্দা থেকে এই যে রোলেপ খোলা নদীটা দেখো দেখা যাচ্ছে, আর দূরে একটা পাহাড়ি রাস্তা চলে গেছে এঁকে বেঁকে। কি সুন্দর সেই রাস্তা ধরে আমরা অনেক দূরের গ্রামে পৌঁছে যেতে পারি। হোমস্টের রুম তোমাদেরকে দেখিয়েছিলাম এবং হোমস্টে থেকে এই যে ভিউ, এটা দেখে সারাটা দিন ওখানে বসেই কেটে যায়। দূরের ছোট্ট সেই গ্রাম, ওই এঁকে বেঁকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে গেলে আমরা পৌঁছে যাব এই গ্রামে। নাম না জানা এই গ্রামটি খুবই সুন্দর দেখতে। আর আমাদের হোমস্টের বাইরেও আমরা বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দূরের দৃশ্য দেখলাম। রোলেপ খোলা নদী বয়ে গেছে এই রোলেপের পাশ দিয়ে, আর আমরা ছিলাম ওয়াইল্ড ইয়েতিস হোমস্টেতে। এই যে ওয়াইল্ড ইয়েতিস হোমস্টে, সকালে উঠেই এসে গিয়েছিল বিস্কিট চা, আর তারপরেই রুটি তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। এবার বিদায়ের পালা। এই যে হোমস্টের মালিকের ছোট ছেলে, এ আমাদের সবাইকে একটা করে উত্তরীয় টাইপের পরিয়ে দিয়েছিল হোমস্টের নিয়ম অনুযায়ী, আর আমাদেরকে বিদায় জানিয়েছিল। খুবই ভালো, আমাদের এই হোমস্টে সত্যিই খুব ভালো লেগেছিল। এদের ব্যবহার বলো, খাওয়া দাওয়া, রুম সার্ভিস সবই খুব ভালো ছিল। তোমাদেরকে হোমস্টের ফোন নাম্বার দিয়ে রেখেছি, এই ভিডিওতেও আবার দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি রোলেপ যাও তো এই জিগদেল শেরপার সাথে যোগাযোগ করে নিতে পারো এই ফোন নাম্বারে। এই হলো জিগদেল। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ রোলেপের রাস্তা হচ্ছে, তাই রাস্তার কাজ চলছে। এখানে সকাল 10টার পরে রাস্তা বন্ধ হয়ে যাবে, আবার সেই বিকেল 4টেয় খুলবে। এখানে 3 লেনের রাস্তা হচ্ছে, দেখতেই পাচ্ছ। একদিকে ভালো হচ্ছে, আবার একদিকে প্রকৃতিকে ধ্বংস করে মানুষ প্রকৃতির কোলেই কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার জন্য যেতে চাইছে, কিন্তু প্রকৃতিকে যে কিভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালে আবার আমাদেরকেই পেতে হবে তার ফলাফল। প্রকৃতিকে কিন্তু এক হাতে যেমন আমরা ধ্বংস করছি, অন্যদিকে কিন্তু প্রকৃতিও তার শোধ অবশ্যই নেবে আমাদের থেকে। পাহাড়ে ধসফসের কারণও কিন্তু এই একটাই বলতে পারো। তো রোলেপ থেকে আমরা বেরিয়ে চলে যাব তোমাদের রংলি। এই দেখো রংলির ওপরে ব্রিজ, তো এই ব্রিজ ক্রস করে আজকে আমরা ফিরব এনজিপি। তো এনজিপি যাওয়ার পথে আমরা শিলিগুড়িতে ইচ্ছা আছে আমাদের, আমরা একটু সাফারিটা করে নেব, বেঙ্গল সাফারি। প্রত্যেকবারই এনজিপি আসি, কিন্তু বেঙ্গল সাফারি আমাদের করা হয় না। তো এবারে আমাদের ইচ্ছা আছে আমরা বেঙ্গল সাফারি করব। চলো দেখা যাক যে কি হয়। এই দেখো রাস্তায় একটা হাইডাল প্রজেক্ট, আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে যে শিলিগুড়ি 77 কিলোমিটার। তো এখানে রংপো হচ্ছে সিকিমের বর্ডার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার রংপো। তো আমরা রংপোর দিকে এগিয়ে চলেছি। এই রংপোতে অনেক বড় বড় মেডিসিন ফ্যাক্টরি আছে আমরা দেখেছি। এই যে দেখো চেকপোস্ট, সিকিমের চেকপোস্ট, এটা ক্রস করলেই কিন্তু ওপারে ওয়েস্ট বেঙ্গল আর এপারে সিকিম, সিকিমের গেট। আমরা সিকিমকে গুড বাই জানিয়ে এগিয়ে চললাম পশ্চিমবাংলার দিকে। তো পশ্চিমবাংলায় আমরা তোমরা দেখলে ঢুকে পড়লাম চেকপোস্ট পেরিয়ে, আর এই ব্রিজ পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারিতে চলে এলাম। তো সিকিম গেলে তোমরা সাথে আধার কার্ড বা ভোটার কার্ডের একটা করে জেরক্স রেখো। ঢোকার সময় চেকপোস্টে লাগে, ফেরার সময় আর কিছু সমস্যা হয় না। তো তিস্তার পাশ দিয়ে এগিয়ে চললাম। যেহেতু মে মাসে গিয়েছিলাম, তিস্তায় কিন্তু প্রচুর জল ছিল। মাঝে মাঝে আমরা বৃষ্টি পেয়েছি, ওপরের দিকে তোমাদের জানিয়েছি। তো এইসব দেখতে দেখতে আমরা করোনেশন ব্রিজ এসে পৌঁছে গেলাম। তো আমরা করোনেশন ব্রিজে নেমেছিলাম, কিছুক্ষণ ঘুরে ফটো সেশন করলাম। এই করোনেশন ব্রিজ থেকেই একদিকে রাস্তা সিকিমের দিকে চলে গেছে আর একদিকে দার্জিলিং চলে গেছে। এই যে নিচে তিস্তা বয়ে চলেছে, তিস্তা কিন্তু সিকিমের দিকে এগিয়ে গেছে। তো আমরা
এখান থেকে সেবক কালীবাড়ি দেখে নেব। তো সেবক কালীবাড়িও আমাদের কিন্তু আগে যাওয়া হয়নি। তো আমাদের ড্রাইভার দাদা ভীষণই ভালো ছিল, মৃগমা ভাই, তোমাদের আগে বলেছি। উনি কিন্তু কোনো কিছুতেই আমাদের না বলেননি। আমরা প্রায় দুপুরের দিকে এসে পৌঁছেছিলাম। তো আমরা করোনেশন ব্রিজটা ঘুরে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম সেবক কালীবাড়ি। অনেকক্ষণ গাড়ি জার্নি করেছি সেই সকাল থেকে, তাই কিছুক্ষণ বেরিয়ে পাটা ছাড়িয়ে নিতেও বেশ ভালো লাগছিল। একটু হেঁটে ফটো সেশন করে নিয়ে তারপরে চললাম সেবক কালীবাড়ির দিকে। সেবক কালীবাড়িতে যেহেতু ভেতরে ফটো তোলা যায় না, তাই আমরা ভেতরে কোনো ফটোশ্যুট করিনি। সেবক কালীবাড়ি দেখে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে গিয়ে রেলগেটটা ক্রস করেই ড্রাইভার দাদা একটা হোটেলে নিয়ে গেল। সেখানে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম ডিম কারি দিয়ে, আর তারপরেই পৌঁছে গেলাম বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারি আমরা প্রায় বিকালের দিকেই পৌঁছেছিলাম, প্রায় 4টে, 3:30, 4টের সময় করে বেঙ্গল সাফারিতে আমরা ঢুকেছিলাম। তো বেঙ্গল সাফারির কাছে আমাদের কিন্তু গাড়ি নামিয়ে দিয়েছিল, এবং এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, খুব ভালো ব্যবস্থা। ভিতরে 50 টাকার বিনিময়ে গাড়ি পার্কিং করা যাবে। তবে আমাদের যেহেতু সিকিমের গাড়ি ছিল, তাই উনি এখানে পার্ক করেননি। দেখো এখানে জুয়ের এন্ট্রি, সাফারিতে কত কত চার্জ, সেগুলো সব এই বোর্ডে দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। 250 টাকা থাকে শুধু টাইগার সাফারি, আর 450 টাকা হলো সব কিছুর সাফারি, মানে একসাথে যে বড় সাফারিটা হয় সেটা। তো এই দেখো আমরা সাফারির টিকিট কেটে নিয়েছি। তো আমরা যেহেতু শেষের দিকে এসেছিলাম, আজকের দিনে সেটাই লাস্ট সাফারি, মানে যেটা কিনা 5টায় শেষ হয়ে যাবে। 5টায় বেঙ্গল সাফারি কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা 4টের সময় পৌঁছে টিকিটটা কেটেছিলাম। 450 টাকা করে নিয়েছিল আমাদের পার হেড। দেখো সামনে টয় ট্রেন আছে, কিন্তু এগুলো এখন বন্ধ হয়ে গেছে। একটা চিলড্রেন্স পার্ক আছে, জু আছে। আমরা কিন্তু জু বা কিছু দেখিনি, আমরা সাফারিটার উদ্দেশ্যেই চললাম। অনেকটা হেঁটে যেতে হবে, যাদের পায়ে সমস্যা আছে তারা কিন্তু এতটা হেঁটে যেতে পারবে না, অনেকটাই ভেতরে হেঁটে ঢুকতে হয়। তো 450 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম, নিয়ে ভিতরে ঢুকেছিলাম। আর এই দেখো এখানে লেখা আছে যে এখান থেকে বাসের সিট অ্যালটমেন্ট করা হয়। তো আমরা যে সাফারির গাড়িতে যাব, তো তার সিট এখান থেকে ওনারা দিয়ে দেবেন। এই যে আমাদের সিট দেখাচ্ছেন। তো আমরা যেহেতু লাস্ট পার্সন, তোমাদের বললাম একদম শেষে আমরা সিট পেয়েছিলাম। অলরেডি বাসে প্রথম থেকেই লোকেরা উঠে বসেছিল, যে কটি সিট পড়েছিল হয়তো আমাদের জন্যই ছিল। এটি আজকের দিনের লাস্ট সাফারি, মানে যেদিন আমরা গিয়েছিলাম সেদিনের ওটা লাস্ট সাফারি। এই যে আমাদের সাফারির বাস দেখো দাঁড়িয়ে আছে গ্রিন কালারের। তো এই সাফারিতে করেই আমরা ঘুরে নেব। এই যে ড্রাইভার দাদা উঠে পড়েছেন, আমাদের অপেক্ষাতেই ছিলেন। গেট থেকে ফোন করে দিয়েছিল ওয়েট করার জন্য। তো আমরা একদম লাস্টে সিট পেয়েছিলাম, দেখো 2 সিট। তো আমরা সবাই লাস্টে বসে পড়লাম গিয়ে। আর সাফারির বাস সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, বলেছিল যে 1 ঘন্টা মতন টাইমিং, সাফারি করতে 1 ঘন্টা মতন লাগে। তো তোমাদেরকে বলবো অবশ্যই সাফারি করার সময় ড্রাইভারের দিকে বসার চেষ্টা করবে। আমরা দেখো বসেছি, কিন্তু আমরা তো না জেনেই বসেছি, ওই কটাই সিট ছিল। কিন্তু তোমরা যদি এই ভিডিও দেখো, তো এখান থেকে তোমরা জানতে পারবে যে ড্রাইভারের দিকে বসলে কিন্তু বন্য পশুটা আমরা দেখেছি যে ডান দিকে কিন্তু বেশি দেখা গেছে। এই যে বাস পুরো ফিল আপ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে করে দেখো সামনে একটা করে গেট খুলছে, আর বাস সেখানে ঢুকে যাচ্ছে। এই যে গেট খুলে দিলেন, আর আমাদের বাস এই গেটের মধ্যে দিয়ে এন্ট্রি নিল। এখানে আমরা খাঁচায় বন্দি, আর বন্য পশুরা ছাড়া। তো বন্য পশুরা জঙ্গলে ঘুরে বেড়াবে, তাদেরকে আমরা দেখতে পাবো। আর আমরা খাঁচার মধ্যে বন্দি হয়ে ভিতরে ঢুকছি। চলো দেখি কি কি আমরা দেখতে পাই। তোমরাও আমাদের সাথে বেঙ্গল সাফারিতে 1 চক্কর ঘুরে নাও, দেখো তোমাদের কেমন লাগে। যারা আগে ঘুরেছো তারা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছিল, বা আমাদের ভিডিও দেখে তোমাদের কি মনে হলো, এখন কিছু পরিবর্তন হয়েছে কিনা, বা আগে আরও কিছু পশু ছিল কিনা। প্রথমেই হরিণের দেখা, দেখো এরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই যে রাস্তার ওপরে একটি দাঁড়িয়ে আছে।
এরা যে খাঁচায় বন্দি নয়, এটা দেখে বেশ ভালো লাগছে। বন্য পশুদের বনেই ভালো লাগে, খাঁচার ভেতরে চিড়িয়াখানায় গিয়ে এদের দেখতে খুব একটা ভালো লাগে না। এই বেঙ্গল সাফারি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এটি শিলিগুড়ির শালুগাড়ায় অবস্থিত। তো প্রথমে যখন আমরা ঢুকেছিলাম, তোমরা একটা সিংহের গেট দেখেছিলে। তো সিংহ ছিল, কিন্তু সেটা খাঁচার মধ্যে ছিল, তাই কিন্তু ভালোভাবে আমরা তার ছবি তুলতে পারিনি। এখানে দেখো, এখানে অবশ্য কিছু হরিণ টরিণ খাঁচার মধ্যেও আছে। তো সেগুলোকে দেখো খুব ভালো করে আমরা লোকেট করতে পারছি না। এই যে সাদা হরিণ, তো আমরা এখানে সাদা হরিণও দেখতে পেয়েছি, কিন্তু এখানে নেট দিয়ে ফেন্সিং দেওয়া আছে। এই হরিণগুলো কিন্তু একদম গাড়ির পাশে চলে আসছে না। আগে যেগুলি দেখলাম সেগুলো গাড়ির পাশে চলে এসেছিল। সিংহটিকে নাকি নতুন আনা হয়েছে, তাই তাকে এখন আপাতত খাঁচার মধ্যে রাখা হয়েছে। যেটা আমরা প্রথম যখন ঢুকলাম, তো ওখানে দেখেছিলে তোমরা, খাঁচার ভিতরে ছিল সিংহ। এখানে দেখো হরিণদের খাবারের জন্য ব্যবস্থা করা আছে। তো এগুলি কিন্তু পুরো ছাড়া হরিণ, এরা কিন্তু চাইলে বাসের সামনে চলে আসতে পারে। এখানে কোনো ফেন্সিং নেই, একদমই বাসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এরা। আর কিছু হরিণ আমরা ফেন্সিংয়ের ভিতরে দেখলাম এর আগে। হরিণের সংখ্যা এখানে অনেক বেশি। তো আমি বলবো তোমরা একটা সারা দিনের জন্য রাখো। মোটামুটি যদি 12টার সময় তোমরা এখানে ঢুকতে পারো বাচ্চাদের নিয়ে, টাইমটা যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতে পারবে না। আমাদের হাতে তো টাইম খুব কম ছিল, আমাদের হাতে 1.5 ঘন্টা মতন সময় ছিল। তো তার মধ্যেই আমরা এই সাফারিটাই শুধু করতে পেরেছি। ভেতরে কিন্তু ক্যান্টিন, ওয়াশরুম সব কিছুই আছে, চিলড্রেন্স পার্ক আছে, জু আছে, টয় ট্রেন আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা পুরো দিন, একটা গোটা দিন কিন্তু তোমরা এই বেঙ্গল সাফারিতে কাটাতে পারো। চাইলে তোমরা পাহাড় থেকে সকাল সকাল নেমে এসো, তারপর বেঙ্গল সাফারিটা ঘুরে নিয়ে ট্রেন ধরো। আমরাও কিন্তু বেঙ্গল সাফারি ঘুরে নিয়ে ট্রেন ধরবো। আমরা যেহেতু দার্জিলিং মেলে ফিরেছিলাম, তাই আমাদের হাতে সময় বেশ কিছুটা ছিল। এই দেখো আমাদের জাতীয় পাখি ময়ূরের দেখা পেয়ে গেলাম। অনেকগুলি আমরা ময়ূর দেখেছি, এই দুটি খুব কাছে ছিল, তাই এদেরকে আমরা ক্যামেরায় বন্দি করেছি। এই যে ডালপালা শিংওয়ালা বলগা হরিণ, বিশাল বড় বড় শিংওয়ালা এই হরিণগুলো। স্পটেড ডিয়ার, গায়েতে বেশ সুন্দর দাগ আছে এদের হোয়াইট রং দিয়ে। অনেক ধরনের আমরা এখানে হরিণ দেখতে পেয়েছি। দেখো এটা রাস্তার পাশেই শুয়ে আছে। তবে বলে দিই, এই বাস কিন্তু এসি বাস, তো বাস থেকে কোনো রকম কিন্তু নামার চান্স নেই। সামনে গাইড দাদা বসে আছেন, আর তিনি চেষ্টা করছেন আমাদেরকে বন্য পশু পাখি লোকেট করে দেখানোর। এই যে বন মুরগি, তিনি বলে বলে দিচ্ছেন, এই দিয়ে এখানে এইটা দেখা যাবে, ওখানে ওটা দেখা যাবে, আর আমরা সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি সেদিকে ঘোরাচ্ছি। সাথে যদি বাচ্চারা থাকে তো খুব আনন্দ পাবে। আমাদের সাথে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ পেয়েছিল, তার সাথে আমরাও পেয়েছি আনন্দ, আমাদেরও বেশ ভালো লেগেছে। এই দেখো আবার একটা সামনে গেট এসে গেছে। তো ওই গেটটা বন্ধ হয়ে গেল, ওখানে হরিণ আঁকা ছিল, আর সামনের গেটে দেখি কি আঁকা আছে। তো এবার আমরা আরেকটি গেটের মধ্যে প্রবেশ করছি। একটি করে গেট খুলে যাচ্ছে, আর একটি করে আবার বন্ধ হয়ে যাচ্ছে। বাস একটি করে গেট পাস করছে, আবার একটি করে গেটের মধ্যে দিয়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখো সামনে দাঁড়িয়ে আছে ভাল্লুক। ভাল্লুকের কিন্তু খাঁচা আছে, থাকার জায়গাও আছে, কিন্তু তারা রাস্তায় বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এই ভাল্লুকটি কিন্তু খাঁচার মধ্যে ছিল না, একদম রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। খাঁচার ভিতরেও একটি ভাল্লুক ছিল, মানে চাইলে ওরা খাঁচার মধ্যে ঢুকতে পারে আবার বেরিয়েও আসতে পারে। তো বেশ ভালো লাগছিল আমাদের একের পর এক পশু দেখতে। দেখো পাশেই কিন্তু খাঁচা করা আছে, কিন্তু এ খাঁচার মধ্যে নেই, এ কিন্তু খাঁচার বাইরেই ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছো তোমরা, চাইলে ও ভিতরে ঢুকতে পারে। ভিতরে আরো অন্য ভাল্লুক আছে আমরা দেখতে পাচ্ছিলাম। এই দেখো এ আবার জঙ্গলের পথে হাঁটা লাগালো। এখানে হরিণও দাঁড়িয়ে আছে, আবার পাশে ভাল্লুকও হেঁটে চলেছে। সবাই একসাথে মিলেমিশে আছে আর কি, বেশ বন্ধুত্বপূর্ণ ব্যাপার একটা। মন কিন্তু আমাদের ছটপট করছিল বাঘ দেখার জন্য। যতই হরিণ দেখি, ময়ূর দেখি আর ভাল্লুক দেখি, বাঘের জন্য কিন্তু মন আমাদের ওষ্ঠাগত। কখন যে বাঘ দেখব। এই দেখো সামনেই এসে গেছে চিতাবাঘ, লেপার্ড দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। এত সামনে থেকে চিতাবাঘ দেখতে পাওয়াটা বেশ ভয় করছে, আর বাচ্চারা যা উল্লাস করছে। এই দেখো বাঘের হাই তোলাও দেখে নিলাম। তারপরে সে জঙ্গলের দিকে এগিয়ে চলল। যেহেতু পিছনে বসেছিলাম তাই পিছনের কাঁচ দিয়ে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছিল। চিতাটা কিন্তু ঘুরে ফিরে বাসের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। এই দেখো খাঁচার মধ্যেও একটি আছে দেখা যাচ্ছে, এ অবশ্য খাঁচায় বন্দি। আর এখানে এই যে দেখো আবার একটি গেট খুলে যাচ্ছে। তো এখানে যে গেটম্যানগুলো তারাও কিন্তু খাঁচার মধ্যে বন্দি হয়েই আছে। যখন এদের ডিউটি আওয়ার শেষ হবে তারপরে একটি গাড়ি এসে এদেরকে এখান দিয়ে তুলে নিয়ে যাবে। এই দেখো যার জন্য এত প্রতীক্ষা তার দেখা আমরা পেয়ে গেলাম, সেই রয়্যাল বেঙ্গল টাইগার। দেখলে তো এর নিত্যকর্ম করে নিয়ে এবার আমাদের বাসের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। একদম বাসের সামনে এসে গেল পোজ দেওয়ার জন্য। এত সামনে থেকে রয়্যাল বেঙ্গল দেখতে পাওয়া, যা গায়ের কালার, তোমরা ফটোতে আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো। একটা ছাড়া রয়্যাল বেঙ্গল বাসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সত্যি দেখে আমরা মুগ্ধ হলাম, মন ভরে গেল সাফারি করে। 450 টাকাটা আগে মনে হচ্ছিল অনেকটাই বেশি, কিন্তু রয়্যাল বেঙ্গল ও চিতা দেখে মন কিন্তু ভরে গেছে। এখন আর অতটা খারাপ লাগছে না। এই যে আমরা আবার বাঘের খাঁচা থেকে বেরিয়ে পড়েছি, ফিরে আসছি যেখান থেকে শুরু হয়েছিল, সেই চিলড্রেন্স পার্কের পাশে। তো আমাদের সাফারি শেষ, আমরা 5:10 এখানে পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের গাড়ি কিন্তু আমাদের এখানে নামিয়ে দিয়ে সে কিছুটা আগিয়ে চলে গিয়েছিল। আমাদেরকে এখান থেকে অটো নিয়ে চলে আসতে বলেছিল তাকে ফোন করে, কারণ সে সিকিমের গাড়ি, তাই সে এখানে পার্ক করবে না জানিয়েছিল। এখানে পার্ক করলে নাকি লোকাল টোটো বা অটোওয়ালারা খুব ঝগড়াঝাটি করে, কোনো একটা সমস্যা করতে পারে, তাই সে কিছুটা আগে চলে গিয়েছিল। তো আমরা এখান থেকে মাথা পিছু 20 টাকার বিনিময়ে বেঙ্গল সাফারি থেকে চলে গিয়েছিলাম শালুগাড়ার একটু কিছুটা সামনের দিকে, যেখানে আমাদের গাড়ি আবার আমাদের জন্য ওয়েট করছিল। সে আমাদেরকে এনজিপি স্টেশনে ড্রপ করে দেবে। আমাদের কিন্তু বেঙ্গল সাফারি বেশ ভালো লেগেছিল, যদিও এটা একটা ঝটিকা সফর ছিল। মনে হয় হাতে যদি বেশ কিছুটা সময় থাকতো তো এই টয় ট্রেনও আমরা এনজয় করতে পারতাম, কিন্তু টয় ট্রেনে আমরা খুব একটা সময় দিতে পারলাম না, এগুলি আর আমরা চাপতে পারলাম না। তো এই 450 টাকার টিকিট কাটলেই মোটামুটি এই সবই কভার হয়ে যাবে আশা করি।
শুধু সাফারি নাই, পার্ক, টয় ট্রেনের হয়তো আলাদা টিকিট আছে। পার্ক টার্কগুলো এই 450-র মধ্যেই হয়ে যাবে। ভেতরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, ক্যান্টিনের ব্যবস্থা আছে। এই যে দেখো সাফারির গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো আজকের মতন যেহেতু শেষ, তাই সব গাড়ি রেস্টিং পয়েন্টে এসে গেছে। আমরা দার্জিলিং মেল ধরে পরের দিন সকালে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর দার্জিলিং মেল মোটামুটি রাইট টাইমেই এসেছিল, ট্রেনে কোনো সমস্যা হয়নি। দেখা হবে তোমাদের সাথে আমাদের পরের ভিডিওয়ে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ, শুভরাত্রি।